আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য একটি বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করছি। সেটি হলো সপ্তম শ্রেণীর গণিত বই, যেটা 2025 সালের জন্য সিলেক্ট করা হয়েছে। তো ভিডিওটা আমি সর্বনিম্ন সময়ের মধ্যে চলার চেষ্টা করব, যতটুকু শর্ট করা যায়। তবে যেহেতু পুরো বইটা নিয়ে একটু দীর্ঘ হতে পারে, 8-10 মিনিটে, তবে আমি আশা করব তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে, যাতে পুরো বইটা সম্বন্ধে তোমাদের একটা বেসিক একটা ধারণা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করতে চাই। আহ, এটা হলো গণিত সপ্তম শ্রেণীর 2025 সালের জন্য যে বইটাকে সিলেক্ট করা হয়েছে। এটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড 2013 শিক্ষাবর্ষ সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এবং সর্বশেষ পরিমার্জিত সংস্করণ হলো অক্টোবর 2024, যা আগে ছিল 2014। আচ্ছা, তো আমরা এখন সূচিপত্রটা একটু দেখব। আহ, প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, তারপর সমানুপাত ও লাভ ক্ষতি, পরিমাপ, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, স- সরল সমীকরণ, সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ, সর্বসমতা, সদৃশ্যতা, তথ্য উপাত্ত ও উত্তরমালা। আর সর্বশেষে একটা পরিশিষ্ট দেওয়া আছে, যেটা হলো যে কিছু কিছু অধ্যায়ে কিছু সংযুক্তি হবে। তো ওই যে সংযুক্তিগুলো, কিছু বিশেষ কিছু অধ্যায়ে ওই সংযুক্তিগুলো তারা একসাথে সর্বশেষে দিয়ে দিয়েছে। এর আগে যে যে তোমার 11টা অধ্যায় আছে, এগুলো যা পুরাতন যে বইটা ছিল 2022 সাল পর্যন্ত, ওই বইটার আদলেই আছে। শুধু এই পরিশিষ্ট যেটা 176 থেকে 187, এই এটুকুই নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, আমরা এবার যাই আমাদের অধ্যায়গুলো আসলে কি কি দিয়েছে এগুলো একটু দেখি। মূলদ ও অমূলদ সংখ্যা। তো আমরা মূলদ ও অমূলদ সংখ্যা সম্বন্ধে একটু ধারণা তোমাদের হয়তো 6-এ তোমরা পেয়েছো। না পেয়ে থাকলেও এখানে এই ধারণাটা এখান থেকে খুব সুন্দরভাবে পাওয়া যাবে। আর এই অধ্যায় থেকে তোমরা কী কী শিখবে, এই যে এখানে এই জিনিসটা আছে, অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কী কী শিখবে। তো এই জিনিসগুলো আমরা এখানে খুব একটা ডিটেলসে যাবো না, আমরা শুধু অধ্যায়গুলোর কী অবস্থান এগুলো দেখি, কারণ আমরা মূলদ অমূলদ এগুলো সম্বন্ধে অনেক বিস্তারিত জানার সুযোগ আছে আমাদের। আচ্ছা, যেখানে উম, আমরা পূর্ণবর্গ কী এবং কীভাবে লসাগু গসাগু করে মূলদ অমূলদ সংখ্যাগুলোকে বের করে নিতে হয়। এবং আচ্ছা, তো এরপর আসছে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। তো দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়, তো এটা এখানে দেখানো হয়েছে। তারপর আমাদের পরের অনুশীলনীতে কি আছে, এগুলো একটা একটা করে দেখানো হয়েছে। এগুলো যদিও তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে খুব বেশি কঠিন না। তোমরা যদি প্রথম থেকেই নিয়মিত লেখাপড়া করো, দেখবে যে এগুলো তোমার কাছে অনেক সহজ এবং ভালো মনে হবে, এবং পড়তে অনেক আনন্দ পাবে তোমরা। তো সমানুপাত ও লাভ ক্ষতি, সমানুপাত বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে হবে, সমানুপাতের ধারণা ব্যাখ্যা করতে হবে। তো এই জিনিসগুলো যখন একটা শিক্ষার্থী এই অধ্যায়টা শেষ করবে, তখন তারা এই জিনিসগুলোর উপর একটা আইডিয়া হবে। তো অনুপাত তো আমরা এই কিছু হলেও জানি। তোমরা যদি এখন আসলে শিক্ষা ব্যবস্থাটা যেহেতু অনেক ওলটপালট হয়ে আছে, কোন সময় কোনটা পড়েছে তোমরা, এটাও আসলে তোমাদের হয়তো মাথায় নেই বা গুছানো নেই। তবে অনুপাতের একটা ধারণা তোমাদের থাকার কথা। তো ওটার উপর ভিত্তি করেই এখানে হলো সমানুপাত। অনুপাতটা বেসিক্যালি হলো দুইটি রাশি, এখানে দুইয়ের অধিক রাশির উপর অনুপাত। তো আমরা এগুলো নিয়ে আসলে এখানে আর কথা বলবো না। এটা আমরা এগুলো জাস্ট দেখছি যে এগুলো আসলে কেমন বইটা, মানে যেটা একটা নতুন একটা বই, অনেক জায়গায় আমরা বইটা এখনো হাতে পাইনি। এই জন্য জাস্ট আমি চিন্তা করলাম একটু একটা ওভারভিউ দিতে, যাতে তোমাদের একটা আইডিয়া হয় বইটা সম্বন্ধে। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী যে অনুশীলনী, এটা অনুপাতের যে অনুশীলনী এবং লাভ ক্ষতির অনুশীলনী। হুম, আচ্ছা, তারপর আসছে পরিমাপ। পরিমাপ, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, ক্ষেত্রফল, আয়তন, এই ধরনের পরিমাপগুলো। তো পরিমাপগুলোকে আমরা কিভাবে করতে পারি এগুলো, এবং বৃত্তের ক্ষেত্রে কিভাবে পরিমাপ করা যায়, বর্গক্ষেত্রে। তো এগুলো নিয়ে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, এই যে যত ধরনের বস্তু আছে, আবার ত্রিমাত্রিক যে বস্তুগুলো, তাদের কিভাবে পরিমাপ করা যায়, এগুলো নিয়ে এখানে বিস্তর আলোচনা আছে। বই, আমার কাছে মনে হচ্ছে বই, গত বছরের বইটা অনেক ভালো ছিল, এবং এখানে বইটা আমার কাছে আরেকটু ভালো মনে হচ্ছে। এখানে জিনিসগুলো আরও একটু গুছানোভাবে আছে মনে হচ্ছে। তবে যেটাই হোক, পড়ালেখা তোমরা নিজেরা যখন করবে, সিরিয়াসলি করবে, তখন দেখবে যে সব কিছুতেই একটা মজা পাবে। বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তো বীজগণিতীয় রাশির যে রাশিগুলো আসলে বেসিক্যালি যেটা থাকে, সেগুলো হলো যে বিভিন্ন চলক এবং গুণের যে একটা সাথে যে বীজগণিতের যে সম্পর্ক, ওগুলো থেকে তাদের গুণ এবং ভাগ এগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে অনুশীলনীগুলো, এগুলো দেখতে একটু আপওয়ার্ড মনে হলেও তোমাদের কিন্তু করার সময় তোমাদের এত বেশি কঠিন মনে হবে না, কারণ এগুলো আসলে অনেক সহজ সহজ কিছু নিয়ম দ্বারা এগুলো পরিচালিত হবে। তো তোমরা সবাইকে ঘাবড়ানোর কিছু নাই, প্রথম থেকে একটু সিরিয়াস হয়ে যেতে হবে, এবং সুন্দর করে অঙ্কগুলো, সব অঙ্ক করার মানসিকতা নিতে হবে।
আর পড়ালেখায় ফাঁকিবাজি করার সুযোগ নেই। আচ্ছা, বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ। তো বীজগণিতের ক্ষেত্রে আসলে পাটিগণিতটা আসলে অনেক যেটা আ মানে আগে অনেক, অনেক বেশি ছিল। এখন পাটিগণিতের পরিমাণ অনেক কমে গেছে। পাটিগণিতে যেটা হতো যে কোনো অঙ্কের নিয়মটা জানতে হতো, অঙ্কের প্রশ্নের ধারণটা বুঝতে হতো। কিন্তু বীজগণিতের যে জিনিসটা বীজগণিতে হলো যে তুমি যদি বীজগণিতের যে সূত্রটা জানো এবং তার সঠিক প্রয়োগটা করতে পারো, তাহলে তোমার অঙ্কটা অনেক সহজেই হয়ে যায়। এখন এই জিনিসটাই আসলে বীজগণিতের জন্য এটা যেমন সহজ এবং এটাও অনেকের জন্য কঠিন হয় সূত্রগুলো মনে রাখা, সূত্রগুলো কিভাবে কোনটার সাথে কোনটা গুলিয়ে ফেলা। তবে আমরা চেষ্টা করব সকল বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলো একদম ভালোভাবে মাথায় রাখতে। যদিও কোনো কিছু মুখস্থ করার জন্য আমরা বলি না, কারণ বেসিক্যালি গণিত শিক্ষকদের একটাই কথা, কোনো কিছু মুখস্থ করা যাবে না। তবে গণিতের শিক্ষকদের একটা জায়গায় একটু গ্যাপ আছে, একটু ছাড় দিতে হয়, সেটা হলো সূত্রের ক্ষেত্রে। সূত্রগুলো পুরোপুরিভাবে মুখস্থ করতে হবে, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, এবং প্রত্যেকটা সূত্র তোমার মাথায় যেন পিন পয়েন্টের মতো থাকে, যে তোমার সূত্রটা জোর কোনো একটা অঙ্ক দেখলে সাথে সাথে তোমার মাথায় যেন মনে আসে যে হ্যাঁ এটা এই সূত্রের জন্য প্রযোজ্য। তবেই তুমি এই অঙ্কে তত বেশি পারদর্শী হবা। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আর বেশি কথা না বাড়ি, ওভারভিউ দিচ্ছি। এই জন্য অনেক বড় একটা বই, তো এটাকে একটু ওভারভিউ দিয়ে একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে, চেষ্টা করছি যাতে তোমরা জিনিসটা সম্পর্কে একটু একটা ধারণা হয় তোমাদের। আচ্ছা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে গসাগু বলা হয়। গসাগু তোমরা জানো যে কমন জিনিসটা। তো আমরা গসাগু রসাগু এগুলো আসলে শিখবো, রাশির গসাগু রসাগু। আচ্ছা, এরপর আসছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো বীজগণিতীয় ভগ্নাংশের যে ব্যাপারটা সেটা নিয়ে একটি অনুশীলনী এখানে আছে। তো সমতুল ভগ্নাংশ, কোন ভগ্নাংশগুলোকে সমতুল ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে, এবং কীভাবে করতে হয় ভগ্নাংশের লঘুকরণ, কীভাবে করতে হয়, এগুলো নিয়ে একটা সুন্দর আলোচনা এখানে রয়েছে। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে যখন পেজ টু পেজ আমরা এগুলো সমাধান করব, চেষ্টা যতটুকু পারি আমার সময় দিতে পারি, তখন আমরা এগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। তো এখন আমরা জাস্ট বইয়ের একটা ধরনটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি, খুব অ্যাট এ গ্লান্স একটু বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এরপর আছে সপ্তম অধ্যায় সরল সমীকরণ। সরল সমীকরণ, তো আমরা যে কোনো সমীকরণ জিনিসটা একটু ধারণা আমরা ষষ্ঠ শ্রেণীতে পেয়েছি। তো সরল সমীকরণটার তারই প্রয়োগ, এবং ওখানেও তোমরা সরল সমীকরণ কিছু প্রয়োগ করেছো, এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলে করবে। তো এগুলো নিয়ে এই তোমার সপ্তম অধ্যায়। সরল সমীকরণ গঠন ও সমাধান। তো কীভাবে সমীকরণ গঠন করতে হয়, কিছু সত্য দেওয়া থাকে, সত্যর উপরে ভিত্তি করে সমীকরণ গঠন করা, এবং ওইগুলো কীভাবে সমাধান করতে হয়, এই অনুশীলনগুলোতে সুন্দরভাবে এগুলো নিয়ে অঙ্কগুলো আছে। আমরা এই অঙ্কগুলো শুধু সমীকরণটা গঠন করতে পারলেই দেখা যায় যে অনেক সহজ হয়ে যায়। তো রেখাচিত্রের মাধ্যমে কীভাবে করতে হয় সেটাও এখানে দেওয়া আছে। রেখাচিত্রের মাধ্যমে কীভাবে সমাধান হয়, আমরা যখন রেখাচিত্রতে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য যখন আমরা রেখাচিত্রে বসাবো, তখন দেখা যাবে যে তাদের মধ্যে যে ছেদবিন্দুটা হবে ওইটাই বেসিক্যালি তোমার সমাধানটা নির্দেশ করে। আচ্ছা, ঠিক আছে, এরপর আমাদের আসতেছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা এই জিনিসটা যখন আমরা এখানে দেখবো, এখানে তোমার বিভিন্ন যে সহগগুলো থাকে, সহগগুলোর সাথে কীভাবে সম্পর্কিত, এগুলো নিয়ে এখানে ডিটেলস কথাবার্তা আছে। এর পাশাপাশি যে সমান্তরাল সরলরেখাগুলোর মধ্যে যে ছেদবিন্দুর যে কোণগুলো সৃষ্টি হয়, কোণগুলোর মধ্যে কী সম্পর্ক, এবং এই জিনিসগুলো নিয়ে একটা সুন্দর করে এখানে ডিটেলস করা আছে। তারপর আসছে ত্রিভুজ। ত্রিভুজ আমরা সবাই জানি, ত্রিভুজকে আমরা সবাই চিনি, কিন্তু ত্রিভুজের অনেক ধরনের আছে। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সম দ্বিকোণ ত্রিভুজ, তো বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তো এই সকল ধরনের ত্রিভুজের বৈশিষ্ট্য এবং এগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের যে বৈশিষ্ট্য, এবং এগুলো থেকে বিভিন্ন উপপাদ্য কীভাবে সৃষ্টি হয়েছে, তো এগুলো নিয়ে, এবং কি অনুসিদ্ধান্তগুলো কীভাবে হয়েছে, তো এগুলো নিয়ে এই অনুশীলনীটা। তো আমরা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল কেমন হয়, আবার এখানে ভেক্টর রাশির একটা অংশ আছে। তো এই হলো আমাদের ত্রিভুজের অধ্যায়। সর্বশেষে বলে রাখি, সর্বশেষে একটা পরিশিষ্ট একটা অংশ আছে যেটা আমরা সবাই শেষে আমরা আলোচনা করব। তারপর আসছে সর্বসমতা ও সদৃশ্যতা। সর্বসমতা সদৃশ্যতা যে যে জিনিসটা, এখানে তোমার একটা ত্রিভুজ একটা ত্রিভুজের সর্বসমতা কীভাবে হয়, সদৃশ্যতা কীভাবে হয়, ঠিক আছে, তিনটা বাহু সমান হলে, তিনটা কোণে সমান হলে কি সদৃশ্য হবে না সর্বসমতা হবে, এগুলো নিয়ে এখানে এই অনুসিদ্ধান্তগুলো এবং এখানে অনুশীলনীগুলো। তো কী কী সত্যের উপরে ত্রিভুজের সদৃশ্যতা নির্ভর করে, সর্বসমতা নির্ভর করে, তো এইগুলো নিয়ে এখানে বেসিক্যালি আলোচনা করা হয়েছে।
সদৃশ্যতা সত্যগুলো কী কী দেখো, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমরা এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে এখন যাব না। আমরা জাস্ট বইটাকে দেখছি, বইটাকে দেখে একটা মানসিক একটা প্রশান্তি পাবো যে বইটা আসলে কেমন, বইয়ের ভিতরে আসলে কী আছে। তারপর হলো সর্বশেষ হলো তথ্য উপাত্ত। এই অধ্যায়টা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা শ্রেণীতেই সর্বশেষে আছে তথ্য উপাত্ত। এটা বেসিক্যালি পরিসংখ্যানের উপর ডাটার উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে যে ডাটাগুলোকে বিন্যস্ত করতে হয় সেটা নিয়েই এই চ্যাপ্টারটা, কীভাবে এগুলোর মান বের করতে হবে, কীভাবে টালি করতে হবে, গণসংখ্যা নিবেশন করতে হবে। এই অনুশীলনীটা, এই চ্যাপ্টারটা, অধ্যায়টা অনেক স্টুডেন্টদের কাছেই প্রিয় এবং সহজ বলে সবাই এটাকে পছন্দ করে। তো তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করছি। আমাদের বইয়ের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা উত্তরমালাটা স্কিপ করে যাই। আমরা সর্বশেষে যে পরিশিষ্টটা আছে ওইটা আমরা একটু দেখব, তার মধ্যে আসলে কী আছে। পরিশিষ্টটা আসলে বেসিক্যালি যেই অধ্যায়ে কোনো সংযুক্তি আছে ওই অধ্যায়ের ওই সংযুক্তিগুলো এখানে দেওয়া হয়েছে, আর কিছুই না। অল্প কিছু সংযুক্তি তারা প্রত্যেকটা অধ্যায়ে দেয় নাই, কিছু কিছু অধ্যায়ে তারা দিয়েছে। যেমন প্রথম অধ্যায়ে তারা একটা সংযুক্তি দিয়েছে। তারপরে হলো নবম অধ্যায়ের সংযুক্তি, তারা নবম অধ্যায়ে এই সংযুক্তি দিয়েছে। তারপর দশম অধ্যায়ের এই সংযুক্তিটা তারা দিয়েছে, সর্বসমতা এই সংযুক্তিটা দিয়েছে। তারপর আমাদের বইটা শেষ হলো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবে, নিয়মিত লেখাপড়া করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। আসসালামু আলাইকুম।